এই তেলিয়ামুড়াতে অল্প সময়ের জন্য যে সভার আয়োজন করা হয়েছে, এই সভার শ্রদ্ধেয় সভাপতি, আমাদের পার্টি সিপিআইএম রাজ্য সম্পাদক শ্রদ্ধেয় কমরেড জিতেন্দ্র চৌধুরী মহোদয়, আমাদের পার্টির অন্যান্য নেতৃবর্গ, জাতীয় কংগ্রেসের নেতা আমার বন্ধু অশোক কুমার বৈদ্য মহোদয় সহ অন্যান্য নেতৃবর্গ, এই তেলিয়ামুড়ার সমস্ত আমার শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, আমার শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী সহ যারা ব্যবসায়ী বন্ধুগণ, ক্রেতা, পথচারী, যান চালক বন্ধুগণ, আমি সকলকে আমার নিজের তরফ থেকে এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য কমিটির পক্ষ থেকে তথা ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে সবাই জানেন আগামী 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা সংরক্ষিত উপজাতি সংরক্ষিত আসনের জন্য ভোট গ্রহণ করা হবে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। অন্যান্য বারেও নির্বাচন ও সব নির্বাচনই গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরে আমি আপনাদের কাছে বলবো যে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনারাও জানেন কেন্দ্রের সরকার পরিবর্তন করবার জন্য এই ভোট, কেন্দ্রের যে সরকারটা আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার, মোদিজির নেতৃত্বে, এই সরকার গত 10 বছর অর্থাৎ দুইবার পার্লামেন্ট ইলেকশনে তারা জিতেছিল। প্রথম এবং দ্বিতীয়বার তাদের বক্তব্য কি ছিল? বছরে 2 কোটি বেকারদের কর্মসংস্থান করে দেব। কালো টাকা বিদেশ থেকে তুলে এনে ভারতবর্ষের জিরো অ্যাকাউন্টে সবাই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেখানে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন, তাতে ভারতবর্ষের মানুষের আচ্ছা দিন আয়েগা বলছিলেন। এখানে তারা বলছিলেন দ্রব্যমূল্য বৃদ্ধি হবে না, রোধ করব, মা বোনদের ইজ্জত রক্ষা করবেন বলেছিলেন, শিক্ষক কর্মচারীদের ডাবল মাইনে বেতন দেবেন, অনেক কথাই প্রতিশ্রুতি দিয়েছিল ভারতবাসীদের কাছে। কিন্তু আমরা কি দেখলাম? প্রথম 5 বছর একটা প্রতিশ্রুতি তারা পালন করেনি, বরং আমরা দেখেছি চাকরি বন্ধ করে দিয়েছিল। যারা চাকরি কর্মরত অবস্থায় ছিলেন তাদেরও ছাঁটাই করে দিয়েছিল। বেকার যুবক যুবতীরা কোথায় যাবেন? যাওয়ার রাস্তা নেই। রেগার টাকা কমিয়ে দিয়েছিল বাজেটের মধ্যে, কাজ নেই, কর্ম নেই, খাদ্য নেই। তার মধ্যে আবার করোনা মহামারী মানুষকে আর ঠকিয়ে ভোট নেওয়ার পর সব বেমালুম ভুলে গেল। ঘন্টা বাজাও, কাশি বাজাও, থালা বাজাও, সব করোনা ভালো হয়ে যাবে, এই সমস্ত করে 5 বছর কর্পোরেটদের সেবা করেছিল। আমরা দেখেছি কোথায় কালো টাকা, কোথায় 15 লক্ষ, কোথায় 2 কোটি বেকারদের কর্মসংস্থান, কোথায় দ্রব্যমূল্য বৃদ্ধি? কিছুই করেনি তারা। আপনারা দেখেছেন ভারতবর্ষের মানুষ কি একটা অবস্থার মধ্যে ভুগতে হয়েছে। পরবর্তী সময় আমরা দেখলাম পুলওয়ামায় আক্রমণ করিয়ে ওই সিআরপি বন্ধুদেরকে বোমাবাজি করিয়ে
একটা সেন্টিমেন্ট তৈরি করেছিল পাকিস্তান হিন্দুস্তানের মধ্যে। তারপরে হিন্দুস্তানকে রক্ষা করতে গেলে একমাত্র মোদিজিই পারবেন, আর কেউ পারবেন না। এই করে ভোট নিয়েছিলেন, মানুষকে ভাগ করে ধর্মের নামে, অঞ্চলের নামে, জাতির নামে, ভাষার নামে। আবার তারা সরকারে আসলো। গত 5 বছর আমরা কি দেখেছি? দ্রব্যমূল্য বৃদ্ধি হো হো করে বেড়েছে। জীবনদায়ী ওষুধের দাম কিভাবে বেড়েছে আপনারা দেখেছেন। মা বোনদের কিভাবে ইজ্জত লুণ্ঠন করেছে উত্তরপ্রদেশ। খুব মোদিজির রাজ্যে গুজরাটে মামলা হয়েছে, হেরেছে তারা। আমাদের উত্তর পূর্বাঞ্চলে মণিপুরে মা বোনদের উপর দিন দুপুরে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে ঘুরিয়েছিল, তারা করেছে। এটা মোদিজির লোক, একটা বাক্য কিন্তু ব্যয় করেন এই মোদিজি। মণিপুরে যাননি, পার্লামেন্টে কথা বলেননি, বাইরে গিয়ে সাংবাদিক সম্মেলন করে বলে একটা কথা। এটাই হচ্ছে বিজেপি যমুনা, তার পেছনে আরএসএস। মানুষকে ভাগ করো, শাসন করো, গরিব মানুষদের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করো এবং বেকারদেরকে বেকারে পরিণত করো। তার জন্য ভারতবর্ষের বেকারদের যেতে হয়েছে বিদেশে কর্মসংস্থানের জন্য। আমাদের রাজ্যে 50,000 যুবক যুবতীদের কর্মসংস্থান করবে বলে বিধানসভা নির্বাচনের আগে বলেছিল। এখন কোথায় 50,000? 50 জন হয়নি। তেলিয়ামুড়া এলাকার মধ্যে যেতে হয়েছে কোথায়? ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, ওই কেরালায় কর্মসংস্থানের জন্য কোম্পানি বলে নাম করে সেখানে কর্মসংস্থানের জন্য যেতে হয়েছে। মানুষকে ভয় আতঙ্ক দেখিয়ে, টাকা পয়সা লেলিয়ে দিয়ে, ওই গুন্ডা বাহিনীর দ্বারা লাঠি পেটা আগুন জ্বালিয়ে মানুষকে একেবারে মুখ বন্ধ করে রেখেছে। মিছিল মিটিং করা যাবে না, দাবি দেওয়া করা যাবে না, ডেপুটেশন দেওয়া যাবে না, তাহলে পুলিশের লাঠি পেটা হবে। বেআইনিভাবে তাদের পুলিশের কাছে মামলা করে দেবে, মিথ্যা মামলা করে ওই জেলে পুরাবে। এটাই হচ্ছে তাদের কাজ, আর কোনো কাজ নেই। তার জন্য মানুষ এখন ঐক্যবদ্ধ হচ্ছে। ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে 27টা দল ইন্ডিয়া জোট করেছে। আর ভারতবর্ষে মানুষকে ভাগ করা যাবে না, এখন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে। তাই আমরা দেখছি এই ইন্ডিয়া জোট শক্তিশালী হচ্ছে। দক্ষিণ ভারতে একটা সিটও তারা পাবে না। এছাড়া আপনারা দেখেছেন মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, এখানে ঐক্যবদ্ধ হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি উত্তরপ্রদেশকে কেন্দ্র করেই কেন্দ্রের সরকার গঠন হয়। সেই উত্তরপ্রদেশে আর তারা ভোট পাবে না। ওইখানে ইন্ডিয়া জোট সবচেয়ে প্রথম ঐক্যবদ্ধ হয়ে ওইখানে লড়াই করবে। বিহারের অবস্থা আমরা দেখেছি। বিহারে ওই নীতিশ বাবু আর পাবেন না ভোট, ইন্ডিয়া জোটের পক্ষেই হবে। ঝাড়খণ্ডে পাবে না, মুখ্যমন্ত্রীকে ঘরে ঢুকিয়েছিল জেলে। এই সমস্ত ভারতবাসীরা জানে, ভারতবর্ষের নির্বাচক মণ্ডলীরা জানে। তাই বন্ধুগণ, আমি আপনাদের কাছে আবেদন রাখবো বিনীতভাবে, আপনাদের আশীর্বাদে আমাকে ভোট দিয়ে, অর্থাৎ কাস্তে হাতের তার কাছে ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জেতাবেন। এটা আমার জয় হবে না, ভারতবর্ষের পবিত্র সংবিধানের জয় হবে এবং গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করবার জন্য আপনারা ভোট দেবেন, জয় হবে, জয় হবে। বন্ধুগণ, ত্রিপুরা মথা দল, ত্রিপুরা সাথানসা গ্রেটার ত্রিপুরাল্যান্ড করবেন বলে
স্লোগান দিয়েছিলেন কনস্টিটিউশনাল সলিউশন, নো কম্প্রোমাইজ, আর রাজনীতি করবেন না বলেছিলেন। টিপ্রামথা দলের সুপ্রিমো শেষ পর্যন্ত নাটক করে রেকর্ড করেছেন ওই হাথাই কদরে বরমুড়া পাহাড়ের উপর 1-1.5 ঘন্টার নাটক করে উপজাতিদেরকে স্বপ্ন দেখিয়ে অবাস্তব, এই অবাস্তব স্বপ্নতে ডুবে গিয়ে মানুষ ওনাকে সমর্থন করেছে। এই সমর্থনে এডিসি ক্ষমতায় গেল। এডিসি ক্ষমতায় যাওয়ার পর আমরা দেখেছি একটা কাজ উপজাতিদের জন্য এডিসির জন্য কাজ করেনি, বরং এডিসিতে যা ফান্ড আছে, টাকা পয়সা আছে, লুটপাট করেছে। এই অর্থ দিয়ে বিদেশে ভ্রমণ করে আনন্দ উপভোগ করেছেন, দামি দামি গাড়ি কিনে ওনারা চড়ছেন। সাধারণ মানুষের কি হলো? একটা চাকরি হয়েছে, কাজ হয়েছে, একটা ঘর হয়েছে, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ সম্প্রসারণ হয়েছে কিনা? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এডিসি এলাকার মধ্যে শিক্ষা ছাড়া মানুষ সামনে এগোতে পারে না। এই শিক্ষার মেরুদণ্ডটাই ভেঙে দিল। এডিসির মধ্যে স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, কোনো নূতন নিয়োগ নেই, মাস্টারের অভাবে স্কুলগুলো বন্ধ, পড়াশোনা হচ্ছে না। বন্ধুগণ, এই টিপ্রামথা দল উপজাতিদের সর্বস্বতার কথা বলে ওই আনারসের চিহ্ন নিয়ে বলেছিল যে টিপ্রাসাদের জন্য কাজ করবেন। সিএ এর বিরুদ্ধে, সিএবি এনআরসির বিরুদ্ধে লড়াই করেছিলেন। এখন সিএ চালু করবার জন্য কেন্দ্র সরকার যখন বলল, মুখ বন্ধ করে চুপচাপ করে বসে। বিজেপিরা জানে কিভাবে বন্ধ করতে হয় মুখটাকে। এখন মুখটা সেলাই করে হাত পা বেঁধে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে ওই টিপ্রামথা দলের সুপ্রিমোকে। কিছুই বলতে পারেন না, আগামী 5-6 মাস বলতে পারবেন না। কিসের জন্য? কার স্বার্থে? এটাকে ত্রিপুরার স্বার্থে হয়েছে। এখন ওই আনারস বিক্রি করে, টিপ্রাসাদের মাথা বিক্রি করে উনাকে কিনে নিয়েছে বিজেপি। आगे तो बोल तो वो बागरा को बीजेपी खरीद नहीं कर सकता। कितना पैसा है बीजेपी का पास, টিপ্রাসা को बिकने नहीं दूंगा। এই সমস্ত বড় বড় কথা বলেছিল। আমরা কম্প্রোমাইজ করব না, কম্প্রোমাইজ नहीं करूंगा, নো কম্প্রোমাইজ। টিপ্রাসাদের জন্য একমাত্র গেটার টিপ্রাস। এখন কিসের কম্প্রোমাইজ? কেন কম্প্রোমাইজ করেছেন? কার স্বার্থে করেছেন আমি প্রশ্ন করতে চাই। বন্ধুগণ, এই টিপ্রাসার জন্য যারা স্লোগান দেয়, লড়াই করে আমি দেখছি, আপনারাও দেখেছেন, ওই অনিমেষ বাবু, বিশ্বকেতু বাবুকে মন্ত্রী করিয়ে গ্রেটার টিপ্রালেন হয়েছে কিনা। এই অনিমেষ বাবুকে দেখলাম ওই এরকম রিসা পরে গলায় ঝুলিয়ে টিপ্রাসাদের মন জয় করেছিল। কালকে দেখলাম এই অনিমেষ বাবু এখন মন্ত্রী হওয়ার পর বিজেপি সরকারের সঙ্গে যাওয়ার পর এই রিসা আর উনার গলাতে দেখিনি। এখন ওই বিজেপির পদ্ম ফুলের কাপড়টা দেখলাম উনার গলায় ঝুলিয়ে মিটিংটা করছেন। কিসের টিপ্রাসাদের কথা বলছেন এখানে? বন্ধুগণ, তাই এই এলাকাবাসী, তেলিয়ামুড়া এলাকাবাসী, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, নির্বাচক মণ্ডলী, আপনারা বিচার করবেন। এইরকম যারা ভাওতা দেয়, শুধু টিপ্রাসাদের ভাওতা না দেয় না, শুধু নন টিপ্রাসা সবাইকে ভাওতাবাজি করে
মানুষকে ঠকিয়ে আবার সরকারে আসতে চায়, ক্ষমতায় আসতে। কিন্তু মানুষ তো বুঝে ফেলেছে, ধরে ফেলেছে। 1 বছর আগে বিধানসভা নির্বাচনের আগে যা করেছিল পেছনের দরজা দিয়ে বিজেপিকে ক্ষমতায় যাওয়ার জন্য, আজকে খুলাসা হয়েছে, কে কারো লুকুতে পারেনি। তাই এই বিজেপি কাছে ওই পদ্ম ফুলের কাছে বিক্রি করে দিয়েছে আনারস, আর কতদিন টিকবে। তার জন্য ওনার বোনকে ছত্তিশগড় থেকে উড়িয়ে এনে এখানে প্রার্থী করিয়েছেন। বিগত 5 বছর আগেও কংগ্রেসে প্রার্থী করিয়েছিলেন। ওনার পরিবার ছাড়া আর কেউ নেই। উনি কি টিপ্রামথা দলের কোনো মেম্বারশিপ নিয়েছেন? টিপ্রাসাদের মধ্যেও, টিপ্রামথার মধ্যেও প্রশ্ন। আবার ওই বিজেপি বন্ধুদের কাছেও এটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, উনি কি বিজেপির মেম্বারশিপ নিয়েছেন, বিজেপি করতেন? তাই উভয় সংকটে পড়েছে এখন। পত্র পত্রিকায় অনেক কথাবার্তা দেখেছি। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আবেদন রাখবো বিনীতভাবে, আসুন এরকম ঠকাবাজি, ওই প্রদ্যুৎ বাবুই বলতেন বিজেপি নাকি ঠকায় ঠকায় ঠকায়, নিজেই ঠকায় হয়েছে। দেখুন এই ঠকাইয়ের সঙ্গে আপনারা কেউ যাবেন না। এটা আমাদের রাজ্যের জন্য, দেশের জন্য ক্ষতি হবে, আমাদের সবার জন্য ক্ষতি হবে। তাই শান্তি চাই, সম্প্রীতি চাই, জাতি উপজাতি উভয় মিলনের মধ্য দিয়ে এই রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়ন, সংবিধান রক্ষা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করবার জন্য আপনারা আশীর্বাদ করুন আমাকে। আমি ওই ইন্ডিয়া জোটের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে রাজেন্দ্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমার ব্যক্তিগত লাভালাভের জন্য না, আমাদের গরিব অংশের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষক কর্মচারীর জন্য, যাদেরকে বলা হয়েছিল ডাবল বেতন দেবেন, অনেক বেশি বেশি করে কেন্দ্রের হারে দিয়ে দেবেন বলেছিলেন, একটাও তারা কাজ করেনি। তার বিরুদ্ধে শক্তিশালী লড়াই সংগ্রাম করবার জন্য এবং নতুন একটা সরকার আমরা গঠন করতে চাই, যেই সরকারটা হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং আমাদের ভারতবর্ষের পবিত্র সংবিধানকে রক্ষা করে। এই কাজে দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি রোধ করবার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। তার মধ্য দিয়ে নতুন সরকার হবে, এটা হবে ইন্ডিয়া জোটের সরকার। এই সরকার গড়বার জন্য আপনারা সহযোগিতা করুন, আপনাদের আশীর্বাদ চাই। আর আপনারা নির্বাচক মণ্ডলে গণদেবতারা আমাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, এই কথাগুলো বলে সবাইকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ।